এই যে ভাষা আন্দোলনটা হয়েছে, এটা আমার অধিকারের আন্দোলন। অধিকার আদায়ের জন্য আমার অধিকারটা দেয়া হয়নি। কেন দেয়া হলো না? এটা কেন এটা হয়েছে? কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না যখন দেশ স্বাধীন হওয়ার পর 19 তারিখ সেই সময়ে আসলেন, তিনি ভাষণ দিলেন 2 জায়গায়, রিপিট করেছেন, উর্দু অ্যান্ড উর্দু স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। উর্দুকে তিনি যখন একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ডিমান্ড করলেন, ঘোষণা করলেন, ডিমান্ড না, ওনার তো তখন গভর্নর জেনারেল হিসেবে তার ঘোষণা, তখনই কি বাংলাদেশের সচেতন নাগরিক, বিশেষ করে ছাত্র সমাজ, তরুণ সমাজ নো 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 বলে এটা রিজেক্ট করে দিয়েছিলেন এবং দাবি ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। সংগ্রাম পরিষদ হলো, আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে অনেকেই গ্রেপ্তার হয়েছিলেন। একটু আগে আমি যাদের কথা বলেছি, শেখ মুজিবুর রহমানও গ্রেপ্তার হয়েছিলেন। মাতৃভাষা দিবস এটা একটি আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে স্বীকৃত দিবস। এই দিবসটি বাংলাদেশে আন্দোলন হওয়ার কারণে বাংলাদেশের জাতীয় দিবসের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু আজকে এটা বাংলাদেশের সীমানায় সীমাবদ্ধ নয়, বিশ্বের সীমানা ছড়িয়ে গেছে। 193টি দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে পালিত হচ্ছে। নিঃসন্দেহে এটা আমাদের ত্যাগ এবং আমাদের স্যাক্রিফাইস এবং আমাদের প্রতি ভালোবাসার একটা স্বীকৃতি। যে কাজটি ইউনেস্কোর মাধ্যমে স্বীকৃতি পেয়েছে, সারা বিশ্বে এটা পালিত হচ্ছে। বাংলাদেশের জন্য এটা একটা গৌরবের দিবস, একটা হিস্ট্রিক্যাল ডে, গ্লোরিয়াস ডে। এই দিবসের মধ্য দিয়ে আমরা জাতি হিসাবে আজকে গৌরবান্বিত। কিন্তু যাদের অবদান, যাদের ভূমিকা, যাদের ত্যাগের বিনিময়ে এটা হয়েছে, এই গৌরব আমাদের অর্জিত হয়েছে, তাদের স্বীকৃতিকে আমরা দিতে পেরেছি? যদি আমরা সাবলীলভাবে বলি, আমরা দিতে পারি না। আমরা যতটুকু স্বীকৃতি দিয়েছি সেটা উদার চিত্তে নয়, সেটা একটা সংকীর্ণতার বা সংকীর্ণ মানসিকতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। 7টি দশক অতিক্রান্ত হয়েছে। আজও প্রশ্ন ওঠে ভাষা সৈনিকের তালিকা নিয়ে, যেমনটি মুক্তিযুদ্ধের তালিকা, মুক্তিযুদ্ধ তালিকা নিয়ে বিতর্ক, ভাষা সৈনিকের তালিকা নিয়ে একই প্রশ্ন উত্থাপিত হয়। এটা খুবই দুঃখজনক। এটা মূল কারণটা কি? এর মূল কারণ হচ্ছে আমরা প্রকৃত যারা ভাষা আন্দোলনে ভূমিকা রেখেছেন তাদের অনেককে রাজনৈতিক বিবেচনায় এবং মানসিক সংকীর্ণতার কারণে তাদের মর্যাদার স্বীকৃতি দিতে পারেনি। আজকের এই প্ল্যাটফর্ম থেকে বললে মনে হবে এটা রাজনৈতিক বক্তব্য বা পলিটিক্যাল স্ট্যান্ড। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকালবেলা বিশ্ববিদ্যালয় প্রশাসনে আয়োজিত শহীদ মিনারের একটি আলোচনার সভায় অংশগ্রহণ করেছিলাম। তৎকালীন ভাইস চ্যান্সেলর প্রফেসর আরাই চৌধুরী, তিনি সেদিন দাঁড়িয়ে আলোচনায় প্রসঙ্গক্রমে একটি কথা নিয়ে আসলেন, একটি সত্য আমি না বলে পারছি না, এ কথা বলেই। তথ্যটি তিনি সেদিন ফাঁস করেছিলেন, বলে যে আমার চোখকে আমি অবিশ্বাস করতে পারি। 52 ভাষা আন্দোলনের হরতাল 44 দ্বারা উপেক্ষা করে যারা সেদিন পিকেটিং করেছিলেন, পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন,
তিনি বলছেন, আরে সতীশ, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আমি দেখেছি পুলিশের ভ্যানে কারা কারা ছিলেন, তার মধ্যে একজন নেতা ছিলেন যার নাম অধ্যাপক গোলাম আজম। কিন্তু দুর্ভাগ্যজনক হলো এই স্বীকৃতিটা এই জাতি আজও দিতে পারে না, এবং অনুশোচনা করেছিলেন। ভাষা আন্দোলনের ইতিহাস বিকৃত হয়েছে, একথা আমরা বলছি। ভাষা আন্দোলন বলতে আমরা 52-এর আন্দোলন, আজকে আমাদের প্রধানমন্ত্রীর মাননীয় প্রধানের বাণীতে আমি দেখেছি, সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ দেখলাম বাণীতে কি আছে, যেহেতু উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, সরকার প্রধান, উনি 52-কে অ্যাড্রেস করেছেন। কিন্তু সত্যি কি তাই? হ্যাঁ, 52 সাল হলো ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্ব। আনডাউটলি এই ইতিহাসটি 3 পর্বে বিভক্ত। নাম্বার 1, একটা সূচনা লগ্ন হয়েছিল বুদ্ধিভিত্তিক আন্দোলন এবং দাবি আদায়ের জন্য দাবি উত্থাপন। সেটা 1917 সাল থেকে শুরু হয়েছে। 20 সালে যখন বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে গান্ধীজি, মহাত্মা গান্ধী যখন রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠি লিখলেন, আমরা তো আবার স্বাধীনতা আন্দোলনে যাচ্ছি। বিশ্বযুদ্ধের আগে কিন্তু স্বাধীন আন্দোলন শুরু হয়, যুদ্ধের কারণে থেমে গেছে। আবার যখন স্বাধীন আন্দোলনে যাচ্ছে তখন চিঠি লিখে বললেন, আমরা যদি দেশ স্বাধীন করি তাহলে এদেশের সাধারণ ভাষা, রাষ্ট্রভাষা কি হবে? রবি ঠাকুর সেদিন লিখিত জবাব দেন নাই। 20 সালে এসে শান্তিনিকেতনে একটা সম্মেলন হয়েছে, সেখানে অনেক বক্তব্য, গবেষণাপত্র এসেছে। 3টে ল্যাঙ্গুয়েজ উঠে এসেছে, উর্দু, হিন্দি, তৃতীয়টা ছিল বাংলা। কে তুলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর ওদিন লিখিত বলেন নাই, সেদিনের সভাপতির ভাষণে তিনি বলেছেন হিন্দি হবে কি মাতৃভাষা। মুসলিম লীগের স্ট্যান্ড ছিল উর্দুর পক্ষে। ডক্টর শহীদুল্লাহ তিনি নানা স্ট্যাটিস্টিক দিয়ে বলেছেন যে উপমহাদেশে ব্রিটিশ ভারতে যারা বসবাস করছে তাদের অধিকাংশ হচ্ছে বাংলাভাষী, সুতরাং বাংলায় হওয়া উচিত রাষ্ট্রভাষা। তাহলে এই দাবি উত্থাপিত হয়েছে 1920 সালে। এরপরে 28 সালের নেহেরু রিপোর্ট ইতিহাসের বিভিন্ন পর্যায়ে আছে। স্বাধীন হওয়ার আগ পর্যন্ত 47 সালে দাবি দেওয়া, লেখালেখি নানাভাবে একটি ইতিহাস আছে বুদ্ধিভিত্তিক আন্দোলন হিসেবে। দেশ স্বাধীন হওয়ার পরে 48 এবং 49, এটা সেকেন্ড পার্ট। এই অধ্যায়ে রাষ্ট্রভাষা আন্দোলন রাজপথের কর্মসূচি হিসেবে চলে আসে, সূচনাকারী তমদ্দুন মজলিসের সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে। প্রথমটা ছিল বুদ্ধিভিত্তিক মুভমেন্ট, সেকেন্ড হলো কালচারাল মুভমেন্ট। কারণ হচ্ছে মাতৃভাষা, ভাষা হচ্ছে শিক্ষার মাধ্যম, আত্মপরিচয়, একটি জাতির পরিচয়ের মাধ্যম। কে কোন জাতি পরিচয় প্রকাশ পাবে তার ভাষা। এরপরে জাতিসত্তার পরিচয়, যেটা বললাম। তৃতীয় হচ্ছে কালচারের মাধ্যম, আমরা সংস্কৃতির বিকাশ ঘটাতে হলে ভাষা। কোরআনের আয়াত, সূরা ইব্রাহিমের এগুলো আলোচনা হয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। সব ভাষাই ইসলামের দৃষ্টিতে সম্মানজনক, যেহেতু এটা আল্লাহর প্রদত্ত নিয়ামত। নবী পাঠিয়েছেন তার নিজস্ব ভাষা। তাহলে ভাষায় হচ্ছে আমার নিজের ভাষায় কথা বলা, শিক্ষা লাভ করা। আমার পাঠ্যপুস্তক, আমার অফিসিয়াল লেটার, করেসপন্ডিং অ্যান্ড আদার্স কমিউনিকেশন, সব কিছুর মধ্যেই ভাষা শক্তিশালী। ভাষা বা আমার কালচারকে বহন করে। তো সব মিলিয়ে কথা হচ্ছে এই যে ভাষা আন্দোলনটা হয়েছে, এটা আমার অধিকারের আন্দোলন। অধিকার আদায়ের জন্য আমার অধিকারটা দেয়া হয়নি।
কেন দেয়া হলো না? এটা কেন এটা হয়েছে? কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ যখন দেশ স্বাধীন হওয়ার পর 19 তারিখ সেই সময়ে আসলেন, তিনি ভাষণ দিলেন 2 জায়গায়, রিপিট করেছেন উর্দু অ্যান্ড উর্দু স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। উর্দুকে তিনি যখন একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ডিমান্ড করলেন, ঘোষণা করলেন, ডিমান্ড না, ওনার তো তখন গভর্নর জেনারেল হিসেবে তার ঘোষণা, তখনই কি বাংলাদেশের সচেতন নাগরিক, বিশেষ করে ছাত্র সমাজ, তরুণ সমাজ নো 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 বলে এটা রিজেক্ট করে দিয়েছিলেন এবং দাবি ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। সংগ্রাম পরিষদ হলো, আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে অনেকেই গ্রেপ্তার হয়েছিলেন। একটু আগে আমি যাদের কথা বলেছি, শেখ মুজিবুর রহমানও গ্রেপ্তার হয়েছিল, অধ্যাপক গোলাম আজম গ্রেপ্তার হয়েছিলেন, আরো অনেক জাতীয় নেতৃত্ব গ্রেপ্তার হয়েছিল। তাহলে এই পর্বটা ছিল আন্দোলন সংগ্রামের মধ্যে একটা কালচারাল মুভমেন্টটাকে পলিটিক্যাল মুভমেন্টে রূপ দেয়া। বাংলাদেশের অর্থাৎ এই বাংলার সেই সময়ের সবচাইতে আলোচিত বড় ইস্যু ছিল রাষ্ট্রভাষা আন্দোলনেই, এটা ছিল পলিটিক্যাল ইস্যু। পরবর্তী সময়ে যেহেতু দাবি আদায় হয়নি, আবার 52 পর্যন্ত যে পর্বটা শুরু হয়েছে সেটা ছিল চূড়ান্ত পর্ব। প্রথমে লিয়াকত আলী খান, প্রথম প্রধানমন্ত্রী পাকিস্তানের, তিনি ঘোষণা দিয়েছিলেন। তিনি মারা যাওয়ার পরে খাজা নাজিমুদ্দিন আসলেন, তিনি আবার রিপিট করলেন। তখন আন্দোলন চূড়ান্ত হল। 17 জানুয়ারি ঘোষণা দিয়েছিলেন নাজিমুদ্দিনের পল্টনের জনসভায়, আর সেটার প্রতিবাদ সংগ্রাম পরিষদ আন্দোলন টেনে নিয়ে 52 সালের ফেব্রুয়ারি সে বড় ঘটনাটা হয়েছে। রফিক সালাম বরকত, যাদের কথা আমরা ইতিহাসে জানি। 54 সালে এসে পাকিস্তানের গণপরিষদে আমাদের এই তরুণ ছাত্র জনতার সর্বশ্রেণীর মানুষের সংগ্রামের স্বীকৃতি স্বরূপ পার্লামেন্টে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়েছে। তাহলে আন্দোলনের মাধ্যমে কিন্তু আমরা আমাদের অধিকার আদায় করেছি। সুতরাং 21 একটি আন্দোলনের নাম নয়, 21 অন্যায়ের বিরুদ্ধে বিরাম সংগ্রাম, 21 আমাদের চেতনার ধারক, আমাদের স্মৃতিশোধ চেতনার। সেই চেতনা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে জীবন দেব, আপোষ করব না, দাবি আদায় করে ছাড়ব। যেটাই হয়েছে জুলাই চেতনা, হয় নাই? সেই চেতনা কি এরকমই একটা শর্ট টার্ম মুভমেন্ট কিন্তু ছিল, কিন্তু লং টার্ম মুভমেন্ট। 36 জুলাই 36 দিনের মধ্যে একটি ফ্যাসিবাদী শক্তিকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এখানেও কিন্তু যেই চেতনা নিয়ে আমরা বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছি, সেই প্রতিশ্রুতি থেকে জাতিকে বিচ্যুত করার ষড়যন্ত্র চলছে। 21 বাণীতে 2 জন বড় নেতার 2টি কথা, একজন চেয়ারপারসন আর একজন সেক্রেটারি, অর্থাৎ একজন প্রধানমন্ত্রী আর একজন প্রভাবশালী মন্ত্রী। ওনার 2টি কথা বলেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, গণতন্ত্রকে সুসংহতায় করাই হবে আমাদের প্রতিশ্রুতি। আমি বলতে চাই, জুলাই চেতনা, জুলাই সংস্কারকে মাইনাস করে গণতন্ত্র সুসংহত হবে না স্বৈরতন্ত্র আবার ফিরে আসবে? ওনারা গণতন্ত্র সুসংহত নয়, স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রের বিপদে হাঁটছে। মেহরবানি করে আমরা দোয়া করি, আহ্বানও জানাই, আপনাদের মধ্যে শুভ বুদ্ধির উদয় হোক। আমরা রাজপথ বেছে নিতে চাই না, আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সংসদের ফাইসালা করতে চাই। তবে আপনারা বাধ্য করবেন না রাজপথে ঠেলে দিতে। মির্জা ফখরুল সাহেব বলেছেন যে আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশেই হবে 21 চেতনা। আপনি জুলাই বিপ্লব বাদ দিয়ে ডিনাই করে সংবিধান সংস্কারের শপথ উপেক্ষা করে আপনি সংস্কার না করে কিভাবে বৈষম্যমুক্ত বাংলাদেশ করবেন? জুলাই বিপ্লবে তো হয়েছিল বৈষম্যমুক্ত বাংলাদেশের জন্য। মূল চেতনা তো এটাই, ইনসাফের বাংলাদেশ, মানবিক নিরাপদ বাংলাদেশ। সুন্দর বাক্য আপনারা বলছেন, কথা কাজে ভাই মিল নাই। আল্লাহর ওয়াস্তে আর রক্ত ঝরাইয়েন না।
গণতন্ত্রের জন্য রক্তকরণ জীবন দেওয়ার দীর্ঘ ইতিহাস পার হয়েছি। এবার আমরা দেশটাকে গড়তে চাই।